আমেরিকা যে দেশ ইরাক ধ্বংস করেছে, লিবিয়া উল্টে দিয়েছে, সে দেশ কিন্তু একজনকে ছুতেও পারছে না। ওয়াশিংটন ডিসি থেকে মাত্র ৯,০০০ কিলোমিটার দূরে বসে আছেন এমন একজন মানুষ যার হাতে আছে প্রায় ৫০টিরও বেশি সংযুক্ত পারমাণবিক বোমা, এবং আমেরিকা জানে যদি সে আঘাত করে সেদিক থেকেও পাল্টা আঘাত আসবে। কিন্তু খবরের চ্যানেলগুলো আপনাকে কি বলছে? উত্তর কোরিয়া আবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। ব্যাস, ওরা যা বলছে না সেটাই আজকের বিষয়। আজ আমরা জানবো কিম জং উন আসলে কতটা শক্তিশালী, কেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ তাকে থামাতে পারছে না, এবং এই পরিস্থিতি আপনার জীবনের উপর কি প্রভাব ফেলতে পারে। চলুন শুরু করা যাক যেখান থেকে মিডিয়া থামিয়ে দেয়, ঠিক সেখান থেকে। নমস্কার, আমি পবিত্র আর আপনারা দেখছেন জেনান ভাইব। 2011 সাল কিম জং ইল মারা গেলেন। সারা পৃথিবী ভাবল এই বংশের তৃতীয় প্রজন্ম হয়তো একটু নরম হবে, হয়তো পশ্চিমী দেশগুলোর সঙ্গে কথা বলবে, কিন্তু তারা ভুল ছিল। কিম জং উন ক্ষমতায় আসার প্রথম 2 বছরের মধ্যেই এমন একটা কাজ করলেন যা সারা পৃথিবীকে হতবাক করে দিল। তিনি নিজের মামা জাং সং থাইককে, যাকে 2 নম্বর বলা হতো, যার হাতে মিলিটারি পাওয়ার ছিল, ইকোনমি পাওয়ার ছিল, তাকে প্রকাশ্যে গ্রেপ্তার করালেন এবং 2 সপ্তাহের মধ্যেই মৃত্যুদণ্ডও দিলেন। তবে শুধু মামাকে নয়, তার সন্তান, নাতি নাতনি এবং নিকটাত্মীয় সবাইকে শেষ করে দিলেন। এই কাজের মধ্য দিয়ে তিনি এটা বুঝিয়ে দিলেন যে এই সিস্টেমে কেউ নিরাপদ নয়, কেউ না। কিম একটা অনন্য শাসন ব্যবস্থা তৈরি করেছেন, কিন্তু অন্যান্য সাধারণ স্বৈরাচারী দেশ যেমন রাশিয়া, চায়না, মায়ানমার, ইরান, সিরিয়া, এরা এলিটদের সন্তুষ্ট রেখে শাসন পরিচালনা করেন। কিন্তু কিম ঠিক এর উল্টোটা করেন। এলিটদের সবসময় অনিশ্চয়তায় রাখেন, কারণ ভয়ের মধ্যে থাকা মানুষ কখনো জোট বাঁধতে পারে না। এটা কোনো পাগলামি নয়, এটা হিসাব করে করা একটা কৌশল। 2017 সালে মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে তার সৎ ভাই কিম জং নামকে হত্যা করা হলো VX নার্ভ এজেন্ট দিয়ে। এটি পৃথিবীর সবচেয়ে মারাত্মক রাসায়নিক অস্ত্রগুলোর মধ্যে একটি। বিদেশের মাটিতে সবার সামনে পাবলিক প্লেসে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নিজের রক্তের মানুষকে হত্যা। এই একটি সংকেত দিয়ে কিম সারা পৃথিবীকে বুঝিয়ে দিলেন, আমার কাছে কোনো লাল রেখা নেই। এরপর থেকে কিম জং উনের কোনো প্রতিদ্বন্দ্বী নেই, দলের ভিতরে, সেনাবাহিনীতে, এমনকি পরিবারে, কোথাও না। কিম জং উন একটি জিনিস খুব ভালো করে বুঝে গেছিলেন, যেসব স্বৈরাচারী শাসক পারমাণবিক অস্ত্র ছেড়ে দিয়েছিলেন তারা সবাই ক্ষমতা হারিয়েছেন এবং নিহত হয়েছেন। মোহাম্মদ গদ্দাফি 2003 সালে WMD ছেড়ে দিলেন, 2011 সালে তাকে রাস্তায় হত্যা করা হলো। সাদ্দাম হোসেন অস্ত্র ছেড়ে দেওয়ার দাবি করলেন, ফাঁসিতে ঝুললেন। কিম এই ইতিহাসগুলো খুব ভালোভাবেই পড়েছেন। আপনি জানেন উত্তর কোরিয়ার পারমাণবিক বোমা আছে, কিন্তু এর পুরো মাত্রাটা কেউ আপনাকে বোঝায়নি। আসলে উত্তর কোরিয়ার শুধু পারমাণবিক বোমা নয়, এটা একটা সম্পূর্ণ পারমাণবিক সাম্রাজ্য। সংযুক্ত পারমাণবিক বোমার সংখ্যা প্রায় 50টি, আর উপাদানও যথেষ্ট মজুত আছে 90টি বোমার জন্য। ICBM মানে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, 15,000 কিলোমিটার যার রেঞ্জ, অর্থাৎ আমেরিকার মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছায় যাবে। হাইড্রোজেন বোমা পরীক্ষা 2017 সালে সফলভাবে সম্পন্ন হয়েছে। এই সমস্ত তথ্য মার্কিন DIA নিশ্চিত করেছে। ওয়ারহেড মিনিয়েচারাইজেশন সম্পূর্ণভাবে ICBM এ লাগানো সম্ভব। তবে এই মিনিয়েচারাইজেশন কথাটার মানে কি? পারমাণবিক বোমা বানানো কঠিন, কিন্তু সেটাকে একটা রকেটের মাথায় বসানোর মতো ছোট করে ফেলা, এটা আলাদা সায়েন্স। এটা অনেক দেশ পারে না, কিন্তু উত্তর কোরিয়া এখন পারে। হোসাং সিরিজের ICBM এই মিসাইল ওয়াশিংটন ডিসি পর্যন্ত পৌঁছাতে সক্ষম। নতুন হোয়াসং 20, যার পরীক্ষা এখনো হয়নি, তবে সেটা একাধিক ওয়ারহেড বহন করার জন্য ডিজাইন করা হয়েছে। মানে মিসাইল একটাই, কিন্তু একাধিক শহর টার্গেট করা যাবে এই মিসাইল দিয়ে। কিন্তু উত্তর কোরিয়া শুধু আকাশপথে নয়, 2025 সালের রিপোর্ট এলো রাশিয়া উত্তর কোরিয়াকে পারমাণবিক সাবমেরিনের যন্ত্রাংশ দিচ্ছে। মানে এখন সমুদ্রের তলা থেকেও মিসাইল ছোড়ার প্রযুক্তি তৈরি করছেন। সাবমারিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল SLBM, মানে ভবিষ্যতে আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের গভীর থেকেও পারমাণবিক আঘাত আসতে পারে। কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ একটি তথ্য আছে, রাসায়নিক অস্ত্র। উত্তর কোরিয়ার কাছে আনুমানিক 5,000 টন রাসায়নিক অস্ত্র মজুত আছে। এর মধ্যে আছে সারিন এবং মাস্টার্ড গ্যাস, বিশ্বের বৃহত্তম রাসায়নিক অস্ত্রাগারগুলোর মধ্যে একটি। 2024 সালে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল ইউক্রেনে প্রথমবার ব্যবহার হলো। তখন মিসাইলগুলো লক্ষ্যবিন্দু থেকে 2 মাইল দূরে পড়েছিল, কিন্তু 2025 সালের শুরুতে সেটা নেমে এলো মাত্র 50 থেকে 110 গজে। বাস্তব যুদ্ধের ডেটা কিমের মিসাইলকে আরও নিখুঁত করে তুলছে। মার্কিন গোয়েন্দা সংস্থা নিজেই মূল্যায়ন করেছে, কিম পারমাণবিক অস্ত্রকে শাসন টিকিয়ে রাখার গ্যারান্টি মনে করেন। এটা তার কাছে কোনো দর কষাকষির হাতিয়ার নয়, এটা তার জীবন বীমা। এবং 2026 সালের ওয়ার্কার্স পার্টির 9ম কংগ্রেসে কিম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনা চিরতরে বন্ধ। উত্তর কোরিয়া একটা ছোট দেশ, দরিদ্র দেশ, জিডিপি তুলনামূলকভাবে অনেক কম, জনসংখ্যা মাত্র 2.5 কোটি। তাহলে কিম এত শক্তিশালী হলো কি করে?
কারণ ভূগোল সব পরিবর্তন করে দেয়। আসলে উত্তর কোরিয়া বসে আছে পূর্ব এশিয়ার সবচেয়ে বিস্ফোরক বিন্দুতে। একদিকে দক্ষিণ কোরিয়া, যেখানে 28,500 মার্কিন সেনা মোতায়েন করা আছে, অন্যদিকে জাপান, আমেরিকার অন্যতম ঘনিষ্ঠ মিত্র দেশ, আর চীন আছে উত্তরে এবং রাশিয়া উত্তর পূর্বে। আর এই চার পক্ষের স্বার্থ এতটাই আলাদা যে এখানে কোনো একক পদক্ষেপ নেওয়া একেবারেই অসম্ভব। 2024 সালে রাশিয়ার সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হলো। উত্তর কোরিয়ার 15,000-এরও বেশি সেনা ইউক্রেনে যুদ্ধ করছে। বিনিময়ে উত্তর কোরিয়া পেল খাদ্য, শক্তি, বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা এবং পারমাণবিক সাবমেরিনের যন্ত্রাংশ। আর চীন 2025 সালের সেপ্টেম্বরে 6 বছর পর কিম সি প্রথম সরাসরি বৈঠক করলেন কিম জং উনের সঙ্গে। ইউএনের জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার সঙ্গে মিলে নিষেধাজ্ঞা পর্যবেক্ষণে ভেটো দিলেন। ফলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে স্বাধীন নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে গেল। মানে এখন আর কেউ নেই যে নজর রাখবে কিম ঠিক কতটা এগিয়ে যাচ্ছে। আর এদিকে ক্রিং জোট, চায়না, রাশিয়া, ইরান, নর্থ কোরিয়া, এই চারটি দেশ একসাথে আমেরিকার নেতৃত্বাধীন আন্তর্জাতিক শৃঙ্খলাকে চ্যালেঞ্জ করছে। উত্তর কোরিয়া ইরানে মিসাইল প্রযুক্তি রপ্তানি করেছে, এখন রাশিয়ার সাথে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও করেছে। তাই এখন উত্তর কোরিয়া আরেকটি বিচ্ছিন্ন স্বৈরাচারী শাসক নয়, এটি একটি সংগঠিত বিকল্প বিশ্ব ব্যবস্থার অংশ হয়ে দাঁড়িয়েছে। 2025 সালের 9 মে মস্কোতে বিজয় দিবসের উদযাপনে তিয়ানানমেন স্কোয়ারে কিম জং উন, শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন একসঙ্গে কাঁধে কাঁধ রেখে ছবি তুললেন। এই একটা ছবি 1000 কথা বলে দিল। বিশ্লেষকরা বললেন এটা নতুন ঠান্ডা যুদ্ধের সূচনার ছবি, একটা জোটবদ্ধ শক্তি পশ্চিমী বিরোধী শক্তিগুলোর এগেনস্টে। আর এই জোটের সবচেয়ে বড় কৌশলগত সুবিধা, 2024 সালে রাশিয়া ইউএনএ নিরাপত্তা পরিষদে ভেটো দিয়ে উত্তর কোরিয়ার নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ কমিটি বন্ধ করে দিল। নিষেধাজ্ঞা এখনো কাগজে আছে, কিন্তু বাস্তবে সেটা মৃত। এই প্রশ্নটা সবার মাথায় আসে যে আমেরিকা ইরাক আক্রমণ করেছিল, আফগানিস্তানে 20 বছর থেকেছিল, সে কেন কিম জং উনকে থামাতে পারছে না? এর উত্তরটা সহজ। সিওল দক্ষিণ কোরিয়ার রাজধানী, 2.5 কোটি মানুষের মহানগরী, উত্তর কোরিয়ার সীমান্ত থেকে মাত্র 55 কিলোমিটার দূরে অবস্থিত। উত্তর কোরিয়ার হাতে আছে হাজার হাজার আর্টিলারি পিস, স্বল্প পাল্লার মিসাইল এবং সম্ভবত কৌশলগত পারমাণবিক অস্ত্র, আর সবগুলোই দক্ষিণ কোরিয়ার সিওলের দিকে তাক করে রাখা হয়েছে। আমেরিকা যদি ভুল করেও একটা প্রিমটিভ স্ট্রাইক করে, সিওল তৎক্ষণাৎ ছাই হয়ে যাবে। আর এই ঝুঁকিটাই হলো কিমের আসল ঢাল। 2018-19 সালের ঘটনা মনে আছে? ট্রাম্প এবং কিম 3 বার বৈঠক করলেন, পৃথিবী উত্তেজিত হলো, খবর আসলো এবার শান্তি আসছে। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? কিম সম্পূর্ণভাবে নিরস্ত্র হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। ট্রাম্পও আংশিক নিষেধাজ্ঞা শিথিলতার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, যার ফলস্বরূপ বৈঠক ভেস্তে গেল। কারণ কিম জানতেন আলোচনা তার সময় কিনে দেয়। আলোচনার টেবিলে বসে থাকার সময় তিনি আরও বোমা বানাচ্ছিলেন, আরও মিসাইল তৈরি করছিলেন। কূটনীতি হলো তার কাছে একটা হাতিয়ার, লক্ষ্য নয়। আর তারপর থেকে 2021 সালে 5 বছরের প্রতিরক্ষা পরিকল্পনা ঘোষণা করলেন। কৌশলগত পরমাণু অস্ত্র, মাল্টি ওয়ারহেড মিসাইল, পারমাণবিক সাবমেরিন, 15,000 কিলোমিটার পরিসীমার ICBM। 2026 সালের 9th কংগ্রেসে কিম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন উত্তর কোরিয়ার পারমাণবিক অবস্থান অপরিবর্তনীয় এবং চিরস্থায়ী, আর কোনোদিনও পরিবর্তন করা যাবে না। মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস 2026 সালের অ্যানুয়াল থ্রেট অ্যাসেসমেন্ট বলছে উত্তর কোরিয়া তার কৌশলগত অস্ত্র কর্মসূচি সম্প্রসারণ করেই যাবে, যাই হয়ে যাক না কেন। আর নিষেধাজ্ঞা রাশিয়া এবং চীন মিলে সেই কার্যকারিতা অনেক আগেই ধ্বংস করে দিয়েছে। তাহলে সমাধান কি? বিশেষজ্ঞরা বলছেন একটাই উত্তর, ডিটারেন্স, প্রতিরোধ, সমাধান নয়, সমস্যার সাথে বসবাস করা। কিমের শক্তি শুধু পারমাণবিক অস্ত্রে নয়, তার দেশের ভিতরে তিনি এমন একটা ব্যবস্থা তৈরি করেছেন যেটা 3 প্রজন্ম ধরে পরিমার্জিত হয়েছে। যেখানে বাইরের পৃথিবী কিমের পারমাণবিক হুমকি নিয়ে ভাবছে, সেখানে ভিতরে 2,60,00,000 মানুষ বসবাস করছেন একটি সম্পূর্ণ নজরদারির কারাগারে। আর এটা কোনো সাধারণ স্বৈরাচার নয়, এটা ভয়ের স্থাপত্য প্রতিষ্ঠা। আর এই নজরদারি 4টি পর্যায়ে পরিচালনা করা হয়। প্রথম পর্যায়ে আছে ইনমিনবান, প্রতি 20 থেকে 40টি পরিবারের একটি করে ইউনিট আছে, যেখানে একজন প্রধান আছেন, কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করেন। আর প্রতিটি বাড়িতে কিম পরিবারের ছবি বাধ্যতামূলক, আর পরিদর্শকরা পরীক্ষা করেন ছবি ঠিকঠাক রাখা হয়েছে কিনা। মানে সেখানে আপনার প্রতিবেশী আপনার গোয়েন্দা। এখন আপনার প্রশ্ন হতে পারে, সংবিধান কি আছে উত্তর কোরিয়ায়? তাহলে বলি হ্যাঁ, কিন্তু সেই সংবিধানের উপরেও আছে সংবিধান, যার নাম কিম পরিবারের ইচ্ছা। আর দ্বিতীয় স্তম্ভ হলো সংবুন, বংশগত আনুগত্য শ্রেণী বিভাগ। আপনার জন্মের সময়ই নির্ধারিত হয় আপনার ভাগ্য। আপনার পরিবার কিমের প্রতি কতটা বিশ্বস্ত ছিল সেটার ভিত্তিতে ঠিক হয় আপনি কি খাবেন, কোথায় থাকবেন, কি পড়বেন, কোন কাজ পাবেন। এই ব্যবস্থা পরিবারের প্রতিটি সদস্যকে বাধ্য করে একে অপরের উপর নজর রাখতে, কারণ একজনের ভুলে পুরো পরিবার শাস্তি পাবে। কোয়ানলিসো হচ্ছে একটা রাজনৈতিক কারাগার। অনুমান করা হয় প্রায় 80,000 থেকে 1,20,000 মানুষ এই রাজনৈতিক কারাগারে বন্দী আছেন। একজন সদস্যের অপরাধে পুরো পরিবার কারাবন্দী হয়ে আছে।
মানে আপনি যদি ভুল করেন আপনার পরিবারও বন্দী হবে, আপনার সন্তান জেলে যাবে, আপনার বাবা মাও জেলে যাবে। আর তৃতীয় স্তম্ভ হলো তথ্যের একচেটিয়া নিয়ন্ত্রণ। সমস্ত মিডিয়া, সাহিত্য, সিনেমাকে রাষ্ট্রের হয়ে প্রচার করতে হবে, তবে বাইরের তথ্যও ঢোকে ইউএসবি ড্রাইভে পাচার হয়ে। কিন্তু কিম ক্ষমতায় আসার পর থেকে বিদেশি মিডিয়া রাখার বা নিউজ বিতরণের শাস্তি আরও ব্যাপকভাবে বেড়ে গেছে। আপনি যদি একটি কোরিয়ান ড্রামা ইউএসবি ড্রাইভে রাখেন তাহলে সেটা মৃত্যুদণ্ডযোগ্য শাস্তি হতে পারে। আর চতুর্থ স্তম্ভ হলো এলিট পার চক্র। এখানে সর্বোচ্চ পর্যায়ের পার্টি কর্মকর্তারাও সবসময় মৃত্যুদণ্ডের ভয়ে থাকেন। কিম ইচ্ছাকৃতভাবে এলিটদের মধ্যে অস্থিরতা তৈরি করেন যাতে কোনো জোট তৈরি না হয়। জাংসং থাইক ছিলেন 2 নম্বর, তাকেই হত্যা করা হলো। সিস্টেমে নিরাপদ অবস্থান বলে কিছুই নেই। জোসেফ স্টালিন সোভিয়েত ইউনিয়নের দীর্ঘতম এবং একজন কঠোর স্বৈরাচারী শাসক। তিনিও এই একই কৌশল ব্যবহার করতেন, কিন্তু ঘনিষ্ঠ মিত্রদের হাতেই হঠাৎ মৃত্যুর পর সোভিয়েত ইউনিয়নের পরিবর্তন শুরু হলো। কিম সেই ইতিহাস ভালো করে পড়েছেন এবং শিখেছেন একজন উত্তরসূরিও তৈরি হতে দিও না। তাই তিনি শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নয়, পরিবারের সদস্যদেরও সরিয়ে দিয়েছেন। এই পুরো সিস্টেম মিলিয়ে কিম 26 মিলিয়ন মানুষকে এমনভাবে নিয়ন্ত্রণ করছেন যেটা সোভিয়েত ইউনিয়নও পুরোপুরি পারেনি। তাহলে সারসংক্ষেপ কি দাঁড়ালো? কিম জং উনকে পৃথিবী যে কারণে ভয় পায় সেটা অযৌক্তিক কিছু নয়, কারণ তিনি পুরোপুরি যুক্তিসঙ্গত। তিনি ইতিহাস পড়েছেন এবং শিখেছেন। গাদ্দাফি অস্ত্র ছেড়ে মরেছেন, সাদ্দাম অস্ত্র ছেড়ে মরেছেন, কিম জং উন অস্ত্র রেখেছেন, তাই তিনি বেঁচে আছেন। পারমাণবিক অস্ত্র তার বীমা পলিসি, শুধু দেশের জন্য নয়, নিজের জীবনের জন্য। রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব, চীনের নীরব সমর্থন, ইউক্রেন যুদ্ধ থেকে পাওয়া রিয়েল টাইম ব্যালিস্টিক ডেটা এবং জাতিসংঘের নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া। এখন এটা কোনো একটি সংকট নয়, এটি একটি স্থায়ী বাস্তবতা। আমেরিকার জন্য, বিশ্বের জন্য কিম জং উন একটি সমাধানযোগ্য সমস্যা নয়, তিনি এখন একটি পার্মানেন্ট কন্ডিশন, যার সাথে পৃথিবীকে বাঁচতে শিখতে হবে। এখন শেষ প্রশ্ন যা আপনাকে ঘুমাতে দেবে না। যদি কিম জং উন আসলে সম্পূর্ণ যুক্তিসঙ্গত হন, তাহলে পরমাণু অস্ত্র ব্যবহার করার সিদ্ধান্তও কি তার কাছে যুক্তিসঙ্গত মনে হতে পারে? এবং যদি সেটা সত্যি হয়, তাহলে পৃথিবীর কাছে আসলে কোনো পরিকল্পনা আছে কি? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।